আচ্ছা, তাহলে আমরা একই ট্রেন টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দিয়ে শুরু করছিলাম, 5 মিনিটে তার বেগ কত সেটা বের করতে বলা হয়েছে। আমাদেরকে দূরত্ব বা সরণ যেটা বলে দেওয়া আছে সেটার জন্য আমরা কি লিখছি, সমীকরণটাকে এভাবে সমীকরণ আকারে লিখছি আর কি। এই যে দূরত্বটাকে বা সরণটাকে এক্স দিয়ে আমরা প্রকাশ করতে পারি, লিখলাম। আমরা জানি যে সরণকে ডিফারেন্সিয়েট করলে বেগ পাবো, আর বেগকে ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাবো। তো আমরা এই সরণটাকে ডিফারেন্সিয়েট করে একবার ডিফারেন্সিয়েট করে বেগ পেলাম। সো কেমনে করতে হবে, এই যে সরণের সমীকরণটাকে ডিফারেন্সিয়েট করে ফেলছি কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে বা সময় সাপেক্ষে, ঠিক আছে। তো সরণকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, বেগ পাবো, বেগকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, ত্বরণ পাবো। তো আমাকে এখানে যখন বেগের সমীকরণ বের হয়ে গেল, আমাকে বলছে 5 মিনিট পরে বেগ বের করতে। 5 মিনিট পরে বেগ কত হবে সেটা বের করতে বলছে। তাহলে আমরা কি করব, সময়টা সেকেন্ড এককে ছিল, অর্থাৎ এই সমীকরণে সময়গুলো সেকেন্ড এককে, কিন্তু আমাকে এখানে সময়টা দিচ্ছে মিনিট এককে। তো আমাকে এটা কষ্ট করে সেকেন্ড এককে নিয়ে সেকেন্ডেই বসাতে হবে। বসালাম, 5 মিনিট পরে বেগ বের হয়ে গেছে। ক্লিয়ার? ওকে। তো 9G এর আসলে প্রবলেমগুলো খুবই সিম্পল, অল্প কয়েকটা প্রবলেম। এই পাশ থেকে ওর কাছ থেকে একটু তুলে ফেলিও, সমস্যা নেই, একটা পেজ খালি রাখো, তাহলে পরে তুলে ফেললে হবে। নাইন জি এর আমরা এর পরের প্রবলেমটাতে চলে যাব। সো 9G এর পরের প্রবলেমটাতে কি বলছে দেখো, একের 4 দেখো স্যার, 4 একের যে 4 নম্বর প্রশ্নটা আছে সেটা একটু আমরা তোলার চেষ্টা করি। একের 4 বলছে সরল রৈখিক পথে চলমান কণা টি সময়ে, সরল রৈখিক পথে চলমান কণা টি সময়ে এস ইকুয়াল, তাহলে এখানে দেখো এখানেও আমাদের সরণের সমীকরণ দেওয়া আছে, এ টি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে? ঠিক আছে না? এটা হচ্ছে একের 4 নম্বর প্রবলেম, যেখানে এ কমা বি কমা সি এই যে এগুলো হচ্ছে তোমার ধ্রুবক, অর্থাৎ এখানে এ বি সি যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমাদের ধ্রুবক। বলছে টি সময়ে কণার বেগ ভি হলে, টি সময়ে কণার বেগ ভি হলে দেখাও যে ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 4as মাইনাস সি। সেইগুলো আমাদের বেগ সরণ নিয়ে জিনিসপাতি, তো এখানে তোমাকে সরণের সমীকরণটা বলে দিচ্ছে, ঠিক আছে? সরণের সমীকরণটা বলে দিচ্ছে, এখানে এবিসি আমাদের কি বলেছে, ধ্রুবক বলে দিচ্ছে। ধ্রুবককে আমরা যেভাবে ট্রিট করি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে সেভাবেই করব। টি সময়ে কর্নার বেগ ভি হলে ভি এর ইকুয়েশনটা বের করছে, বুঝতে পারছো? তাহলে আমাদেরকে এখানে সরণ থেকে বেগটা বের করতে হবে, বুঝছো? 1 মিনিট দাঁড় আসতেছে। চলো আমরা এস থেকে করে আসি, এস ইকুয়াল এ টি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি। এটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করব তাহলে আমাদের কি আসে বলো তো দেখি স্যার? এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব তখন আমার বেগ চলে আসবে ভি ইকুয়াল ডিএস ডিটি। আচ্ছা, এভাবে না লিখে আমার মনে হয় উল্টা করে লিখলে একটু ভালো হয়। ডিএস ডিটি লিখি আগে এটা করে ফেলে লাস্টের দিকে ভি বলে দিব আমরা, কেমন? তো এখানে আমার এই কনস্ট্যান্ট এর তো আমাকে ধ্রুবক বলে দিয়েছে, ঠিক না স্যার? ধ্রুবক হলে এটা সামনে চলে যাবে, টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2t পাবো,
এরপরে বি ইন্টু টিকে করলে বি থেকে যায়, প্লাস সিকে করলে 0 হয়ে যায়। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বেগ ভি বলতে পারি, ঠিক না? বলতে পারি কি না? সো আমরা এটা লিখলাম। সো পরের লাইনে আমরা কি পাচ্ছি? সুতরাং বেগ ভি ইকুয়াল 2at প্লাস বি পেলাম, ঠিক আছে স্যার? আচ্ছা, এবার প্রমাণের দিকে তাকাতে হবে। সবাই একটু দিকে দেখো তো স্যার, এবার আমাদের প্রমাণের দিকে তাকাতে হবে। আমরা বি পেয়ে গেলাম, ভি এর মানটা এখানে যদি করতে হয় তাহলে স্কোয়ার করতে হবে। আমরা একটু কষ্ট করে ভি স্কোয়ার করব, এক নিঃশ্বাসে বি স্কোয়ার করে ফেলি। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বলে দাও, 4a স্কোয়ার টি স্কোয়ার, এটা হোল স্কোয়ার হয়ে যাবে, আগে দুইটাকে স্কোয়ার করে ফেলি, তারপর 2ab থাকবে, ঠিক না স্যার? 2 ইন্টু এ বি, তাহলে 2 ইন্টু এ বি মানে হচ্ছে তোমার এখানে 4abt, ঠিক না স্যার? এটুকু বুঝছো? আচ্ছা, এটা হওয়ার পরে আমাদের এখানে বি স্কোয়ারটা সুন্দর মতো করে যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি, তোমরা লেখা বন্ধ করো, একটু লেখা বন্ধ করে আগে দেখো, আমরা যদি বি স্কোয়ারটাকে লেফট সাইডে নিয়ে আসি তাহলে আমাদের কি হচ্ছে দেখো, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার 4a, আমরা দুইটা থেকে 4a কমন নিচ্ছি, তাহলে 4a যদি কমন নিই এখানে a টি স্কোয়ার থেকে যায় স্যার, a টি স্কোয়ার থেকে যায়, আর এখান থেকে 4a কমন নিলে প্লাস বিটি থেকে যায়, ঠিক আছে স্যার? এ টি স্কোয়ার বিটি, এদিকে একটু খেয়াল করে দেখছো স্যার তোমরা, এ টি স্কোয়ার প্লাস বিটি, ওইখানে আমার এস আনতে হবে, এস এর ইকুয়েশন আমাদের এখানে আছে। আমি বললাম না অটোমেটিক প্রমাণ মিলতে থাকবে। এখানে যখন তুমি অঙ্ক করতে থাকবা, তুমি জাস্ট স্কোয়ার করছো কেন, এখানে স্কোয়ার ছিল, স্কোয়ার করলাম, করার পরে দেখি যে বারে বাবা এখানে তো বি স্কোয়ার চলে আসছে, আমরা বি স্কোয়ারটাকে যদি বামে নিয়ে আসি, বি স্কোয়ার মানে বি স্কোয়ার হয়ে যাচ্ছে। হওয়ার পরে দেখলাম যে 4এও কমন নিয়ে ফেলা যাচ্ছে, নিয়ে ফেললাম, কিন্তু এখানে এই অংশটা আর মিলে না। দেখো তো এবার আমাদের এই অংশ আর এই অংশ মিলে না, তাহলে এটাকে আমার কি করতে হবে? এস এর সাথে মিলাতে হবে। এস এর দিকে একটু আলোকপাত করলাম আমরা, করার পরে এখানে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, দেওয়ার পরে আমরা এখানে কি করতেছি দেখো, এই স্পেসিফিক জিনিসটাকে সরাসরি এস মাইনাস সিও লিখে ফেলতে পারবা, অথবা তোমার যদি একটু মনে কচকচ করে তাহলে একটা প্লাস সি দিয়ে একটা মাইনাস সি দিতে পারো। দেওয়ার পরে এটা মানে আমাদের এস না, 1 নং থেকে বসাই দিতে পারি এস মাইনাস সি, তাহলে তোমরা বলবো 1 নং হতে মান বসিয়ে। ঠিক আছে স্যার, 1 নং হতে মান বসিয়ে, তো এটা আমরা করে ফেলবো। বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা প্রমাণ হয়ে গেছে, শর্ট লিখে ফেলবো। ক্লিয়ার? তো আসলে এখানে খুব বেশি কঠিন কিছু নাই, এখানে আমাদের করতে হবে কি, ডিফারেন্সিয়েট করলে যে ভি আসে সেটা বুঝতে হবে আর কি, ঠিক আছে? আর কিছু না। জি থেকে আমরা আরেকটা দুটো প্রবলেম করব, 1-এর 7 দেখব আর 8 দেখব, এরপরে জি আর কিছু নাই। বাকি 2-1টা জিনিস যেগুলো আছে তোমরা অ্যাডমিশনে দেখবে, এগুলা এখানে দেখার দরকার নেই, অতগুলা করতে গেলে আমরা সিলেবাস শেষ করা পসিবল হবে না। আমি প্রশ্নটা একটা আরেক পরের প্রশ্নটা তুলি, তোমরা যেহেতু বই আনো নাই, তোমরা ততক্ষণে লেখা তুলতে থাকো। একের 7, একটি কণা সরল পথে এমনভাবে চলে এমনভাবে চলে যেন টি সময়ে তার অতিক্রান্ত দূরত্ব কত আসে? s = √2t।
হয়। ঠিক আছে, এখন তোমাকে বের করতে বলছে দেখাও যে কণাটির ত্বরণ বেগের ঘনফলের সাথে সমানুপাতিক। দেখাও যে কণাটির ত্বরণ বেগের ঘনফলের সাথে সমানুপাতিক। ঠিক আছে স্যার, তো আশা করি তোমাদের এটা তোলা হয়ে গেছে ম্যাথটা। এই প্রবলেমটাতে আমাকে কি করতে হবে দেখি বলো তো স্যার। সরণের সমীকরণ দেওয়া আছে, আমাকে ত্বরণ বেগ দুইটাই বের করতে হবে, কারণ প্রমাণের যে লাইনটা আছে সেখানে আমাকে কি করছে, বেগ এবং ত্বরণ দুইটাই বের করতে বলছে। তো আমরা কষ্ট করে একটু কি করব, এস ইকুয়াল কি লিখবো, √2t। ঠিক আছে, আমরা একটু ভি বের করে ফেলি। তো স্যার ভি বের করার জন্য আমাকে ds/dt করতে হবে, ds/dt যদি আমরা করি √2 সামনে পড়ে থাকবে, আর এটাকে করলে বুঝছো, কারণ √t-কে যদি t এর সাপেক্ষে করি আমরা কি পাবো, 1/2 √t, আর √2টা সামনে কনস্ট্যান্ট হিসেবে থেকে গেছে। বুঝছো সবাই? ওকে, ভেরি গুড। ইনটু আমরা কি করব, এরপরে আমরা এটা আমরা পেয়ে গেলাম, এটাকে আমরা কি লিখব, বেগ লিখব। ঠিক আছে স্যার, এটাকে আমরা বেগ লিখব। তা আমরা বেগ পেয়ে গেলাম, সুতরাং v ইকুয়াল টু কি হলো, সুতরাং v ইকুয়াল টু 1/√2t, কাটাকাটি করে আমরা এটা পেয়ে যাই, কারণ 2কে √2 দিয়ে কাটলে √2ই থাকে নিচে। এরপরে আমাদের এখান থেকে যদি dv/dt করি, আবার সময় সাপেক্ষে ডেরিভেট করব। কেন আবার সময় সাপেক্ষে ডেরিভেট করব, কারণ আমাকে এখানে ত্বরণও বের করতে হবে। ত্বরণ বের করার জন্য কি করব দেখো, (1/√2) সামনে থেকে যাবে, এখানে আবার 2 না সরি এবার t⁻⁻½ ছিল তো, সো t⁻⁻½ এর জন্য ডিফারেন্সিয়েশন আসবে -3/2 t⁻⁻³ ঠিক আছে, এইটা আমাদের 1/√t এর জন্য আসে। এখানে আমি একটু দেখাই তোমাদেরকে, 1/√t এটার জন্য আমাদের কি আসে দেখো, এটাকে আমরা লিখতে পারি এভাবে ddt অফ t⁻⁻½ তো আমরা ডিফারেন্সিয়েশন করার সময় করি কি, এটা হাফ সামনে থাকবে, আমি একটু ভুল করছি, হ্যাঁ হাফটা সামনে চলে আসবে, t এর উপরে 1 কমে, হাফের চেয়ে যদি 1 কমে তাহলে কি হবে, -হাফের থেকে আরও 1 কম, তাহলে -3/2 এটা চলে আসে। এগুলো হচ্ছে কেমনে ডিফারেন্সিয়েশনগুলো করছি, যারা শুরুতে করতেছো, আগে ক্লাস খুব একটা করোনা ডিফারেন্সিয়েশনে, তাদের জন্য সহজ করে দিলাম। তো এইটা আমরা কি পেয়ে যাব, এটা আমরা ত্বরণ হিসাবে পেয়ে যাব। সুতরাং আমরা ত্বরণ হিসাবে কি লিখতে পারি, ত্বরণ হিসাবে লিখতে পারি -1/2√2 লিখলাম। লিখার পরে -3/2 মানে হচ্ছে এটাকে এভাবে লেখা যায় দেখো স্যার, t³ রুট, অর্থাৎ মাইনাস যার কারণে নিচে নেমে গেছে, হাফটার জন্য আমরা রুট দিছি, কিউবটার জন্য কিউব দিছি। বুঝতে পারছো, যে দেখো 3/2-কে তুমি এভাবে লিখতে পারো না স্যার, ½ × 3 লিখতে পারো না। সো এখানেও আমরা এই কাজটাই করছি, x⁻³ এটাকে আমরা লিখতেছি x³ এটার উপরে হাফ, তাহলে কি হবে √2/x³। যেহেতু মাইনাস ছিল তাহলে হরে গিয়ে হয়েছে, বুঝতে পারছো নাকি পারো নাই, সরি এখানে x এর জায়গায় আছে t, তাহলে t হলে t হবে, আর কি সমস্যা কোথায়। তো কারো এটা বুঝতে অসুবিধা হয়েছে স্যার? না, বুঝতে অসুবিধা হয়নি। হ্যাঁ, তো ইভেন তুমি এই দুইটাই যেহেতু রুট আছে, একেবারে রুটের ভিতরে এটাকে ঢুকাই ফেলতে পারো। ঠিক আছে, চাইলে টেনশন নিও না। যদি তোমার কাছে মনে হয় যে না স্যার আমি এটা ইয়ে করতে পারতেছি, তা আলাদা আলাদা রাখো, একসাথে চিন্তা করতে পারতেছি না, তা আলাদা আলাদা রাখো, সমস্যা নেই। এবার আমাকে করতে হবে কি, বেগের সাথে জিনিসটা তুলনা করতে বলছে এরা। আমরা বেগের ঘনফলের সাথে হিসেব করতে বলছে না স্যার, আমরা একটু স্যার বেগের ঘনফলটা করি।
বেগের এখানে আমরা ঘনফলটা বের করে ফেলতে পারতাম। আচ্ছা এখানে লিখো আবার, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে দাও। বেগ কিউব যদি করি আমরা 1/2√2, দেখো স্যার এটাকে যদি করি 2√2 আর টি এর উপরে কিউব করলে এখানে কিন্তু দিন শেষে এরকম চলে আসবে। √2 যদি কিউব করি তাহলে 3টা √2 আসবে, √2 √2 √2, 2টা √2 মিলে 2 হয়ে যাবে, তাই 2√2। ঠিক আছে স্যার, তারপরে √টিকে করলে কিউব করলে √টি টি এর ভিতরে কিউবটা ঢুকে যাবে। ঠিক আছে, এটা আমরা ভি কিউব পেলাম, তাহলে এটাকে আমরা 3 নম্বর সমীকরণ বলতেছি। এখন এদের মধ্যে সম্পর্ক যদি বের করতে চাই আমাকে অনুপাত বের করতে হবে। আগে সম্পর্ক বের করার জন্য অনুপাত বের করতে হবে, তাহলে আমরা অনুপাতটা করি। তাহলে এটাকে আমরা কি করব, 2/3, সমীকরণ 2কে 3 দিয়ে ভাগ করলাম। ভাগ করলে শুধুমাত্র -1 থাকে, ঠিক কিনা স্যার? শুধুমাত্র -1 থাকে না? থাকবে? ওকে, ভেরি গুড। যদি থাকে তাহলে এবার a ইকুয়াল -1 মানে -v³। তো এটা কি হয়ে গেল, প্রপোর্শনাল টু v³। ঠিক আছে, -1 কনস্ট্যান্ট বাদ দিয়ে দিছি। বেগের ঘনফলের সাথে সমানুপাতিক, তাহলে এটা আমাদেরকে কি করতে বলছে, দেখাতে বলছে। আমরা শর্ট লিখে দিই। ফাইনালি আমরা লাস্ট আরেকটা করব এই চ্যাপ্টার থেকে, তারপরে এই চ্যাপ্টারের কিচ্ছা খতম। হ্যাঁ, এই 2-1টা ম্যাথ, জাস্ট তুমি সিম্পল সরণ, বেগ, ত্বরণ এগুলার ক্রোনোলজিটা বুঝো কি না। সরণকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে বেগ আসে, বেগকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে ত্বরণ আসে, এই জিনিসটা তুমি বুঝো কি না, এটার জন্যই দিচ্ছে, আর কিছু না। তোমরা তুলতে তুলতে আমি পরের প্রশ্নটা তুলি। 8 তুলবো আমরা, 8, 1-এর 8। আমরা 9 শেষ করেই চ্যাপ্টার 4-এ ঢুকে যাব। ঠিক আছে স্যার? সো 9ও শেষ করতে হোপফুলি আর বেশি দিন সময় লাগবে না। চ্যাপ্টার 4টাকে আমরা একটু থরলি শেষ করে যাব। একটি কণা সরল পথে এমনভাবে এটাতে লিখলাম, একটি পুকুর, 8 নম্বরটা, একটি পুকুরের একটি বৃত্তাকার ঢেউ এর পরিধির বৃদ্ধির হার এ ফুট পার সেকেন্ড। দেখাও যে এর ব্যাসার্ধ বৃদ্ধির হার a/2π, অর্থাৎ এভাবে লিখছে a/2π ফুট পার সেকেন্ড। এটা একটু তোমাদের হয়তো একটু ডিফিকাল্ট মনে হইতে পারে, কিন্তু খুবই সহজ তুমি যদি সমীকরণ বসাই অঙ্ক করতে পারো। তুলে ফেলছো তো না এই প্রবলেমটা? এবার এটা দেখো, একটি পুকুরে একটি বৃত্তাকার ঢেউয়ের পরিধি বৃদ্ধির হার a ফুট পার সেকেন্ড, মানে স্মল a ফুট পার সেকেন্ড। এখন এর ব্যাসার্ধ বৃদ্ধির হারটা a/2π ফুট পার সেকেন্ড দেখাতে হবে। পরিধি বৃদ্ধির হার, আমরা পরিধিকে কি বলি, ডায়ামিটার d বলি নাকি স্যার? সরি, পরিধিকে আমরা কি বলি,
হ্যাঁ 2πr আর কি, হ্যাঁ 2πr, কিন্তু এখানে বলছে পরিধি বৃদ্ধির হার, ঠিক আছে, সার্কামফারেন্স, সরি সি বলি, তাহলে আমরা সি ইকুয়াল টু কি লিখতেছি দেখো স্যার 2πr, ঠিক আছে 2πr বলতেছি, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। তো এখানে কিন্তু আমি একটা সূক্ষ্ম কাজ করছি, সেটা কি পরিধি বৃদ্ধির সাথে আমাদের ব্যাসার্ধ বৃদ্ধি বের করতে হচ্ছে না স্যার, পরিধি বৃদ্ধি হতে ব্যাসার্ধ বৃদ্ধি বের করতে হচ্ছে, তাহলে পরিধির সাথে ব্যাসার্ধের একটা সম্পর্ক করতে হবে, আমরা পরিধির সাথে ব্যাসার্ধের সম্পর্কে এটা বলতে পারি। সো পরিধিকে আমরা সি দিয়ে প্রকাশ করতেছি, পরিধি সি ইকুয়াল এটা, এটা আমরা জানি না স্যার, এখানে আমরা জানি লিখবো, আমরা জানি। এবারে স্যার আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে সময় সাপেক্ষে, কেন বৃদ্ধির হার বলছে স্যার, একটু সবাই দিকে তাকাও, পরিধির সমীকরণ এটা, কিন্তু পরিধির পরিবর্তন যদি বের করতে চাই, বৃদ্ধি বলো হ্রাস বলো, বৃদ্ধি বা হ্রাসকে আমরা পরিবর্তন বলি, ঠিক আছে। শোনো বিমল, শোনো সবাই শোনো, সো পরিবর্তন, আমরা কোনো একটা রাশির পরিবর্তন বের করি হচ্ছে এটার ডিফারেন্সিয়েট বের করার মাধ্যমে, সো এটার ডিফারেন্সিয়েশনটা বের করতে হবে, এটা হচ্ছে কি বোঝাচ্ছে, এটা হলো পরিধি, আর ডিসি বাই ডিটি এটা বোঝাচ্ছে পরিধির পরিবর্তনের হার, পরিবর্তনের হার। তো পরিবর্তনটা দুই রকম হয়, একটা হচ্ছে বৃদ্ধি, একটা হচ্ছে হ্রাস। এখানে কেমন ছিল, বৃদ্ধি ছিল, বৃদ্ধি হলে এটা পজিটিভ আসবে, হ্রাস হলে এটা কি আসবে, নেগেটিভ আসবে। সো এই পাশে আমরা একটু করব, এ পাশে আমরা করতে গিয়ে দেখতেছি টোয়াইস বাই সামনে চলে আসবে, আরকে যদি ডেরিভেট করি 1 পাবো, সরি আরকে যদি ডেরিভেট করলে আমরা dr বাই dt পাবো, কারণ সময়ের সাপেক্ষে ডেরিভেট করতেছি দুই পাশে, এরকম পাচ্ছি কিনা স্যার, এটা কারো বুঝতে অসুবিধা হচ্ছে, একদম সিম্পল ডিসি এটা। আচ্ছা তাহলে এখানে দুইটা জিনিস তোমাদের বোঝার জন্য আমি লিখে দিই, এটা হচ্ছে পরিধি বৃদ্ধির হার, এ পাশে লিখবো পরিধি বৃদ্ধির হার, আর এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ বৃদ্ধির হার। পরীক্ষায় তোমরা এটা লিখবা না, এই দুইটা লেখা লিখবা না, জাস্ট এখান থেকে করে আসবা। এবার ব্যাসার্ধ বৃদ্ধির হার আমাকে বের করতে হবে না, ইকুয়ালটা আমরা কি লিখতে পারি 1/2π, ওই পাশে লিখে দিয়ে ডিসি ডিভাইডেড বাই ডিটি। এখন ডিসি ডিভাইডেড বাই ডিটি এর মান তোমাকে বলে দিছে কত, পরিধি বৃদ্ধির হার কি বলে দিচ্ছে এ ফুট পার সেকেন্ড, এ বসাই দাও, তাহলে আমার কি আসছে a/2π ফুট পার সেকেন্ড আসছে না স্যার, ক্লিয়ার, a/2π ফুট পার সেকেন্ড। এটাকে আমরা বলতেছি ব্যাসার্ধ বৃদ্ধির হার। এই যে এখানে তো লিখছি, সুতরাং ব্যাসার্ধ বৃদ্ধির হার ফুট পার সেকেন্ড। এটা আমাকে কি করতে বলছে, দেখাতে বলছে না, শর্ট দিয়ে দাও। সো এখানে আমি আরেকবার শুরু থেকে একটু রিক্যাপ করি, আমাকে পরিধি বৃদ্ধির হার থেকে ব্যাসার্ধ বৃদ্ধির হার বের করতে বলছে, তাহলে এটার জন্য আমাকে পরিধি আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটা লিখতে হবে, লিখলাম, সেখানে পরিবর্তনের হার করতে গিয়ে দেখলাম যে অটোমেটিক এদের মধ্যে সম্পর্কটা হয়ে গেছে ডিফারেন্সিয়েট করার সাথে সাথে। তো এই ধরনের প্রশ্নগুলোও মাঝে মাঝে ভর্তি পরীক্ষায় চলে আসে, এটা বইতে আসা একটা অনেক পুরনো প্রবলেম, পুরোনো দিনে কোনো একটা সময় বইটা আসছিল। আমরা 9G মোটামুটি এরই সাথে শেষ করে ফেলতেছি, 9H চলে যাব। 9H চ্যাপ্টারটা খুবই সহজ, তোমরা সবাইকে সরলরেখা পড়ছো, সরলরেখা চ্যাপ্টারটা পড়া হয়েছে মোটামুটি, তাহলে সরলরেখার কিছু আইডিয়া এখানের মধ্যে ইউজ হবে, কেমন স্যার, এইচটাতে খুবই মজার, একদম ইজি চ্যাপ্টার। 9 চ্যাপ্টারে অর্থাৎ ডিফারেন্সিয়েশনের সবচেয়ে সহজ অধ্যায় হচ্ছে আমাদের 9H,
চলো তুলে নিছো, সবাই তুলে নিছো? ওকে, আমরা তাহলে স্যার 9H এর আগে একটু বেসিকটা বলি, তারপরে 9H শুরু করে দিই। জি স্যার, আর দুইটাই আছে, এইচ আর আই। ঠিক আছে, দুইটাই ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা থেকে গেছে না। এফও ইম্পর্টেন্ট ছিল, তোমরা এফ করছো না? এফ আমি কিন্তু বেশি বেশি করে বলবো তোমাদেরকে, এফটা ইম্পর্টেন্ট, এইচ আই ইম্পর্টেন্ট। আচ্ছা, এ বিতে আমরা যে লিমিট বাদ দিয়েছিলাম না, লিমিটটা আমরা পরে করব, কেমন স্যার? আমরা এই যে এইচ আই শেষ করে আমরা চ্যাপ্টার 4 শেষ করে দেবো, বৃত্ত, ছোট্ট একটা চ্যাপ্টার, সহজ চ্যাপ্টার, ধুপধাপ করে 4টা শেষ করে আসবো। 4 শেষ করে আবার আমাদের 7-এর যে অংশগুলো বাকি ছিল, 9-এর অংশগুলো বাকি থাকবে, ওইগুলো শেষ করে আমরা ক্যালকুলাসে চ্যাপ্টার 10-এ চলে যাব। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের ম্যাক্সিমাম শেষ। আচ্ছা, তোমরা ভেক্টর প্র্যাকটিস করতেছো তো, ফিজিক্সের ভেক্টরের সাথে ম্যাথের ভেক্টর মিল আছে, তোমরা প্র্যাকটিস করতে থাকো, কোনো জায়গায় সমস্যা থাকলে আমাকে বলবা, কেমন? সো আসো স্যার, আমাদের এখানে দেখো, আমাদের এখানে 9H এ চলে গেলাম, লিখতেছি উপরে দেখো 9H। এখানে আমাদের স্পর্শকের ঢাল, রেখার ঢাল নিয়ে করতে হচ্ছে। শোনো স্যারের আমার, আমরা দুটো চলক নিয়ে কাজ করি, ঠিক না স্যার? এখানে মূলত ফাংশনের দুটো চলক, একটা স্বাধীন চলক, একটা অধীন চলক। এদিকে দেখো, একটা এক্স হলো আমাদের স্বাধীন চলক, ওয়াই হলো আমাদের অধীন চলক। তো আমরা এই যে দুটো চলক নিয়ে যে কাজ করতেছি, এক্সের পরিবর্তন হলে ওয়াইয়ের পরিবর্তন হচ্ছে। তো এটাকে যদি আমরা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, আমরা জানি ফাংশনকে আমরা 4 ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে আমরা ফাংশনকে, আমি গত ক্লাসেও বলতেছিলাম, ফিজিক্সের ক্লাসে বলতেছিলাম, ঠিক না স্যার? আমরা ফাংশনকে তার একটা বিবৃতির মাধ্যমে প্রকাশ করতে পারি, একটা অ্যালজেব্রিক বা বীজগাণিতিক সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি, গ্রাফের মাধ্যমে প্রকাশ করতে পারি, চার্টের মাধ্যমে প্রকাশ করতে পারি। এই গ্রাফের মাধ্যমে প্রকাশটা কিন্তু আমরা এখানে দেখতেছি। তো এটা সরল রেখা হতে পারে, এটা আবার চাইলে বক্ররেখা হতে পারে। এক্স ওয়াইয়ের গ্রাফটা এরকম বক্ররেখা হতে পারে, ঠিক না স্যার? সরল রেখা হলে সরল রেখার ঢাল কেমন হয়? সরল রেখার ঢাল কি কনস্ট্যান্ট হয় নাকি পরিবর্তনশীল হয়? সরল রেখার ঢাল কিন্তু কনস্ট্যান্ট হয়। একটা সার্টেন সরল রেখার জন্য আমরা ঢাল একটা সংখ্যা মান বলি না, 2, 3, 4, 5, -½ +½ -2 -1 1 এরকম বলি, রাইট? বা 0ও বলতে পারি। সো সরল রেখার ক্ষেত্রে আমার ঢালটা কি ছিল? কনস্ট্যান্ট ছিল। আমরা কি বলি? ঢাল মানে কি? ঢাল মানে ওয়াই এর পরিবর্তন ডিভাইডেড বাই, ঠিক কিনা স্যার? ওয়াই এর পরিবর্তন ডিভাইডেড বাই এক্স এর পরিবর্তন। তো ঢাল মানে আসলে আমি এক্স এর একক সামনে আগালে ওয়াই কতটুকু উঠে যাচ্ছে, ঠিক আছে? এই যে দেখো, আমি এক্সকে এই জায়গা থেকে একক সামনে এসে, ধরো এটা আমার 1 ছিল, এটা আমার 1 ছিল, এখানে আমার 2 ছিল, তা আমি এখানে 3-তে আসলাম, 3 থেকে সুন্দর মতো করে 4-এ আসলাম। 4-এ আসার কারণে আমার একটুখানি গ্রাফটা উপরে উঠে গেছে না স্যার? আগের লেভেল ছিল এই জায়গায় পয়েন্টটা, এখন যে পয়েন্টে আসছি আমরা গ্রাফের, সেটা একটু উপরে উঠে গেছে না? কতটুকু উপরে উঠছে? এটাকে আমরা বলছি ডেল ওয়াই, আর এটাকে আমরা বলতেছি ডেল এক্স। সো এক্সের একক পরিবর্তনের জন্য আমার ওয়াইয়ের যে পরিবর্তনটা, সেটাকে আমরা বলতেছি কি? তোমার ঢাল। তাহলে ঢাল এম ইকুয়াল আমরা বলতেছি কি স্যার? ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স। বুঝতে পারতেছো? কিন্তু বক্ররেখার ক্ষেত্রে সেটা কি ভিন্ন ভিন্ন পাবো না স্যার? দেখো, শুরুর দিকে আমি যদি একক সামনে আগাই, তাহলে আমার যে পরিবর্তনটা হচ্ছে সেটা খুবই কম। দেখো তো স্যার, খুব ছোট্ট একটা পরিবর্তন। কিন্তু আমি যদি আর একটু সামনে গিয়ে একক পরিবর্তন করি, দেখো তো স্যার, পরিবর্তন কিন্তু ঠিকই স্যার ওই এককই হয়েছে। বুঝছো আমার কথা? পরিবর্তনটা ঠিকই এককই হয়েছে, কিন্তু আমার ওয়াই এর পরিবর্তন, এক্স এর পরিবর্তনটা এককই হয়েছে, কিন্তু ওয়াই এর পরিবর্তনটা হিউজ হয়ে গেছে, ঠিক না স্যার? তার মানে দাঁড়াচ্ছে আমার এই গ্রাফ জুড়ে, পুরা গ্রাফ জুড়ে পরিবর্তনটা কনস্ট্যান্ট না, তার মানে ঢালটা কনস্ট্যান্ট না। এক্স এর একক পরিবর্তনের জন্য ওয়াই এক এক জায়গায় এক এক রকম পরিবর্তন হয়েছে। শুরুর দিকে একটু কম কম পরিবর্তন হচ্ছে, পরে একটু বেশি বেশি পরিবর্তন হচ্ছে। বুঝতে পারছো? তাহলে এইখানে ঢাল আমাদের কি হবে স্যার?
এইখানের ঢালটা নিয়ে যখন আমরা করতে যাব তখন আমরাও সেম ডিওয়াই বাই ডিএক্স করতে নিব, ডেল এক্স করতে নিব, কিন্তু এই ডিওয়াই বাই ডেল এক্স এটা করতে গিয়ে আমাদের কষ্ট হয়ে যায়। তখন আমরা একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, মুখস্থ রাখো, লিমিট যখন পড়বো তোমাদেরকে আবার এই জিনিসটা ভালো মতো করে বুঝিয়ে দিব, কেমন স্যার? সো এই জন্যই কিন্তু আমরা এই অংশটা আগে পড়াই ফেলতেছি, তোমাদের মাথায় যেন ঢুকে যায়। তো এখানে যদি আমরা এটাকে এমনে না লিখে আমরা যখন ঢালটাকে ক্যালকুলাসের মাধ্যমে লিখব, সেটা কিন্তু বক্ররেখার জন্য সলভ করতে পারে। ইভেন যে বক্ররেখার জন্য করতে পারে সে সরলরেখার জন্য করতে পারে। সো এই জিনিসটা কিন্তু সবার জন্য বের করে ফেলতে পারে। সো এই সেন্সে আমরা সরলরেখার জন্য ঢাল বলবো এটাকে। এটার মানে কি? এটার মানে জাস্ট দুইটা y এর ভ্যালু না, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। যে কোনো দুইটা x এর ভ্যালু নাও, সেই x গুলোর জন্য করসপন্ডিং যে y এর ভ্যালুগুলো আছে বসাই দিবা, তোমার ঢাল বের হয়ে যাবে। কিন্তু বক্ররেখার ক্ষেত্রে সেটা বের করতে পারবো না। বক্ররেখার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই যে ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন অপারেশনটা করতে হবে। কেন করতে হয় সেটার ব্যাখ্যাটা আমরা যখন তোমাদেরকে লিমিট করাবো তখন বুঝাই দিব। ঠিক আছে স্যার? ঠিক আছে। তো এখন আমরা এটা দ্বারা বুঝলাম যে ঢাল এটা বের হবে, কিন্তু এই ঢালটা কিন্তু কনস্ট্যান্ট হবে না। এইখানে ঢালটা আমরা কিসে পাচ্ছি? এই ঢালটা আমরা কনস্ট্যান্ট পাচ্ছি, কনস্ট্যান্ট স্লোপ। ঠিক আছে, কিন্তু এখানে এটা কি হবে না, এটা একটা ইকুয়েশন। এখানে কি লিখবো? ইট ইজ নট কনস্ট্যান্ট। Rather a equation of xy। xy এর একটা ইকুয়েশন পাবো আমরা, শুধু x এরও পেতে পারি, xy এরও পেতে পারি। কথার কথা আমি এটাকে বললাম, এই যে গ্রাফ যেটা আছে না, শোনো সবাই শোনো, এই গ্রাফ যেটা আছে না সেটাকে আমরা বললাম ধরো x স্কোয়ার। ঠিক আছে, কেমন? এক্স স্কোয়ার মানে আমি আর একটু সহজ করে লিখি y ইকুয়াল টু এক্স স্কোয়ার বললাম। এই গ্রাফটা, গ্রাফের বীজগণিতিক গ্রুপটা আর কি, বুঝতে পারছো? এটা তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এটা অ্যালজেব্রিক রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, এটা যে কথা এটা সেই কথা, এটা গ্রাফের মাধ্যমে, এটা অ্যালজেব্রার মাধ্যমে। এবার এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি স্যার, তাহলে এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্স কি পাচ্ছি? এই যে এখানে যদি আমরা ডিওয়াই বাই ডিএক্স করি, সুতরাং dy বাই dx ইকুয়াল টু 2x পাচ্ছি না স্যার? এবার আমাকে একটু বলো তো, এটা কি কোনো কনস্ট্যান্ট মান? এটা কিসের ইকুয়েশন অফ xy পেলাম না স্যার আমরা? তার মানে দাঁড়াচ্ছে যে আমরা এখানের ঢালটা পরিবর্তনশীল পাবো। ঠিক আছে, তো স্যার আমরা যদি একটা সার্টেন পয়েন্টের ভ্যালু এখানে বসাই দিই, কথার কথা মাঝখান থেকে একটা এক্সের ভ্যালু বসাই দিচ্ছি, ধরো এটাকে গ্রাফটাকে আমি আরেকটু কষ্ট করে আরেকবার আঁকি। এই যে আমাদের এইটা ধরো এইভাবে উঠলো, আমি এইখানে একটা বিন্দুর জন্য স্যার কি বসাই দিচ্ছি? এক্সের মানটা এখানে ডিওয়াই বাই ডিএক্সে বসাই দিচ্ছি, তাহলে কি পাবো স্যার? কি পাবো? তখন আসলে তুমি ওই বিন্দুতে যদি একটা স্পর্শক নিয়ে নাও, স্পর্শক মানে কি? বক্ররেখাকে শুধুমাত্র একটা বিন্দুতে স্পর্শ করলে, দুটা বিন্দু হয়ে গেলে কিন্তু ছেদক হয়ে যায়, দুটা বিন্দু হলে ছেদক হয়ে যায়। যেমন এটা একটা ছেদক, দেখো এই পয়েন্টে ছেদ করছে, এই পয়েন্টে ছেদ করছে, কিন্তু আমরা যখন এটাকে আরেকটু নিচে নামাতে চেষ্টা করব, যতই নিচে নামাতে থাকবো ততই এটা বিন্দু যেটা কাছে আস্তে 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 পরে এসে সমাপতিত হয়ে যাবে। ওই পজিশনে আমরা এই রেখাটাকে বলবো হচ্ছে স্পর্শক। ঠিক আছে স্যার, শুধুমাত্র বক্ররেখার সাথে একটা কমন পয়েন্ট থাকবে। কয়টা কমন পয়েন্ট? একটা। স্পর্শকের কমন পয়েন্ট একটা, আর ছেদকের কমন পয়েন্ট 2 বা ততোধিক, 2 বা ততোধিক, তার চেয়ে বেশি হতে পারে, 3টা হতে পারে, 4টা হতে পারে। যেমন ধরো যে এই যে একটা রেখা, বক্ররেখা, এখানে কয়টা ছেদবিন্দু? 2টা, 3টা, 4টা ছেদবিন্দু হতে পারে। ঠিক না স্যার? তো ছেদক হলে স্যার 2 বা ততোধিক হতে পারে কমন পয়েন্ট, কিন্তু স্পর্শক হলে একটা মাত্র কমন পয়েন্ট। সো আমরা কি করতেছি দেখো স্যার, আবার একটা ফেরত আসি, আমরা এখানে যদি x এর একটা ভ্যালু বসাই দিই, কথার কথা এখানে আমরা ধরো যে 2 বসাই দিলাম x এর ভ্যালু, তাহলে আমার এখানে dy বাই dx এর একটা ভ্যালু অবশ্যই আসবে, যেখানে আমরা বলবো কি x ইকুয়াল টু 2। এটাকে লেখা হয় এমনি, dy বাই ডি নিচে করে টান দিয়ে, সাইডে একটা টান দিয়ে নিচে ছোট্ট করে 2 লিখে দেওয়া হয়। সো এটার ভ্যালুটা কত হবে স্যার? আমার আগে থেকে এখানে সমীকরণ ছিল 2, x এর ভ্যালু কত? 2 হবে, 2 × 2 মানে 4, পাশে লিখি 4। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে জানো? যে সমীকরণটার
যেখানে x এর মান 2, সেখানে যদি আমরা একটা স্পর্শক নিই, ওই স্পর্শকের ঢাল, এইটার ঢাল হচ্ছে 4। বুঝছো কথাটা এবার আমার? সো আমাকে যদি কোনো একটা বক্ররেখার সমীকরণ দিয়ে যদি বলে যে x = এততে স্পর্শকের ঢাল কত, তাহলে আমরা কি করব? সমীকরণটাকে ডিফারেন্সিয়েট করে এটার ঢালের সমীকরণ বের করব। তাহলে এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি হচ্ছে কি ঢালের সমীকরণ। ঠিক আছে? আরেকটু সহজ ভাষায় বললে স্পর্শকের ঢালের সমীকরণ, কারণ বক্ররেখার ঢাল হয় না, বক্ররেখার স্পর্শকের ঢাল হয়। বুঝতে পারছো? কারণ ওই পজিশনে সে কতটুকু রাইজিং করছে ছোট্ট একটা জায়গায়, তারপর আবার সরাই দিলে আবার একটু কি পেয়ে যাব? ঢাল পেয়ে যাব স্পর্শকের জন্য। ঠিক আছে? তাহলে আরেকটু শুরু থেকে সাম আপ করে কথাটা বলে দিই। আমাদের এখানে যখন আমরা সরলরেখা চিন্তা করতেছিলাম, সরলরেখার একটাই ঢাল থাকে। আমরা সরলরেখা যদি জাস্ট y এর পরিবর্তন ডিভাইডেড বাই x এর পরিবর্তন করি তাহলে ঢাল পেয়ে যাব। তোমরা এবার বলতে পারো স্যার বক্ররেখার ক্ষেত্রে কি হয়? বক্ররেখার জন্য যখন করতে নিই তখন আমরা দেখতেছি এক এক সময় এক এক রকম পরিবর্তন পাওয়া যায়। তখন আমরা এইভাবে না করে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে করি। ডিফারেন্সিয়েশন করে ফেললেও আমরা কি পেয়ে যাই? বক্ররেখার ঢাল পেয়ে যাই। কিন্তু এই ঢালটা কনস্ট্যান্ট না, এই ঢালটা একটা আছে ইকুয়েশন অফ x y, মানে চলকের একটা ইকুয়েশন আসে। তো চলকের ইকুয়েশন কেমন করে আসে দেখো স্যার, y = এটার জন্য আমরা ডিফারেন্সিয়েট করে 2x পেলাম। তার মানে কি দাঁড়ালো? এটা কনস্ট্যান্ট না, এটা এক এক বিন্দুর জন্য এক এক রকম পাওয়া যাবে। তো এই যে ঢালটা পেলাম, এটা কার ঢাল পেলাম? আমরা ধরো কথার কথা x = 2 এর জন্য বসাচ্ছি। তো x = 2 এর জন্য এখানে যদি মান বসাই দিই, যেই ঢালটা পাবো এটা কার ঢাল পাবো? ওই বিন্দুতে x = 2 বিন্দুতে স্পর্শক আঁকলে বক্ররেখাটার উপরে তার ঢাল পাবো। বুঝতে পারছি স্যার? কারো কোনো কোয়েশ্চেন আছে এটুকুতে স্যার? একদম পানির মতো সহজ না স্যার, এগুলা একদম পান্তা ভাতের মতো সহজ স্যার। এখানে এবার আরেকটা ছোট্ট করে প্রশ্ন বলি স্যার, ডিফারেন্সিয়েশন করে বক্ররেখার ঢাল বের করছি, সরলরেখার ঢাল বের করা যাবে না? যাবে স্যার। ডিফারেন্সিয়েশন করে কিন্তু সরলরেখা বক্ররেখা সবার ঢাল বের করে ফেলা যায়। সরলরেখার বক্ররেখার জন্য তো আমরা স্পর্শকের ঢাল দেখলাম, এবার সরলরেখার জন্য আসি। সরলরেখার জন্য ধরো এই সরলরেখার সমীকরণ আমরা বললাম y = 2x + 1। ঠিক আছে? তো এটাকে আমরা একটু ডিফারেন্সিয়েট করি। তো স্যার এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসে? এখানে আমরা dy/dx করব। করলে আমরা কি পাচ্ছি? 2x কে ডিফারেন্সিয়েট করলে 2 থাকে, 1 কে করলে 0 হয়ে যায়। তো রেখাটার ঢাল 2। এমন সরলরেখার থেকে চিন্তা করে বলো তো স্যার, এটা y = mx + কি, রেখার ঢাল 2 না স্যার? ঠিক কিনা? তাহলে আমরা কিন্তু সরলরেখাকে ডিফারেন্সিয়েট করলে সরলরেখার ঢাল পেয়ে যাই, বক্ররেখাকে ডিফারেন্সিয়েট করলে বক্ররেখার নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের ঢালের সমীকরণ পেয়ে যায়। সেখানে নির্দিষ্ট এক একটা বিন্দু বসালে এক এক রকম ভ্যালু পেয়ে যাব। তোমাদেরকে ধরো এখানে বলল যে এটার জন্য, এবার তোমরা আমাকে একটা আনসার বলবা, এবার তোমরাই একটা আমাকে আনসার বলবা y এর = x² এই সমীকরণের ধরো 3,9 বিন্দুতে স্পর্শকের ঢাল বের করতে বলছে। 3,9 বিন্দুতে স্পর্শকের ঢাল বের করতে বলছে। আচ্ছা, কোন একটা বিন্দু যদি বলে দে, তার মানে এটা কি? এটা x এর মান, এটা y এর মান। আমার এখানে ঢালের মধ্যে বসাতে হবে কি? শুধুমাত্র x এর মান। তাহলে আমরা শুধুমাত্র 3 বসাই দিয়ে যেটা আসবে সেটা করে ফেলবো। তখন আমরা কি লিখবো? তখন আমরা লেখার সময় এভাবে লিখবো, দেখো স্যার। তো তখন আমরা লেখার সময় লিখবো dy/dx, ছোট্ট করে নামাই দিব 3,9 পয়েন্টের জন্য লিখবো। ঠিক আছে স্যার? x এর জন্য বললে শুধু x বলে দিলে তো এটা স্যার আগে থেকেই জানে যে এখানে শুধুমাত্র x থাকবে। আর যদি কোনো একটা পয়েন্ট বলে দিই এভাবে লিখবো, লিখার পরে এখানে আমরা গুণ করে বসানোর সময় শুধুমাত্র যেটা বসাতে হবে সেটা বসাবো। x বসাতে হলে শুধুমাত্র x বসাবো, শুধুমাত্র y বসাতে হলে শুধুমাত্র y বসাবো, আর যদি দুটোই বসাতে হয় তাহলে দুটোই বসাবো। ঠিক আছে? বসানোর পর আমরা ঢাল কত পেয়ে গেছি স্যার? এটা করলে 6 পেয়ে গেলাম, স্পর্শকের ঢাল পেলাম। তো 2,3 বিন্দুতে স্পর্শকের ঢাল, 2,3 বিন্দুতে এটা কার জন্য করছি? এই যে এই গ্রাফটার জন্য করছি আর কি। বুঝতে পারছো ব্যাপারটা? এখানের পর থেকে তোমরাও এটা তুলবা। কন্টিনিউ, এই জায়গায় এসে কন্টিনিউ হয়েছে। ক্লিয়ার? তুলে ফেলো তো স্যার একটু কষ্ট করে। সবাই বুঝছো তো নাকি স্যার? বুঝলে একটু স্যার কষ্ট করে তুলে ফেলো। দুই একটা আমরা প্রবলেম দেখবো, 2টা প্রবলেম করে ছেড়ে দিব তারপর।
খুব সহজ। এখানে ঢাল নিয়ে কথাবার্তা, তো ঢাল তো আমরা সরলরেখায় পড়ছি, এই জন্য খুবই সহজ। এটা স্পর্শকের ঢাল বলছে আর কি। হ্যাঁ, স্পর্শকের ঢালের সমীকরণ গুছাই গুছাই একটার পর একটা তুলে ফেলো স্যার। দেখো এই যে এখানে একটা অংশ, এটা আরেকটা অংশ, তারপর এটা থার্ড, এরপর লাস্ট এটা তুলে ফেলো। এখানেও আমরা প্রায় ধরো 5-6টা অঙ্ক করলেই চ্যাপ্টার শেষ। সো আজকে চেষ্টা করব 2টা অঙ্ক প্রবলেম করে ফেলার জন্য। বা ম্যাক্স আমরা 8টা অঙ্ক করব। করতেছো? এটা হচ্ছে স্পর্শকের ঢালের সমীকরণ। স্পর্শকের ঢালের সমীকরণ এই জিনিসটাকে লিখছো তুমি এখানের মধ্যে? এটা নিচে লিখছে, এটা পাশে লিখছে আর কি। এভাবে করে আমি যেভাবে লিখছি সেভাবে লেখার চেষ্টা করো একটু। এটাকে লিখে রাখো স্পর্শ কোথায় কোথায় কোথায়। হ্যাঁ ঠিক আছে, লিখো। পুরোটা লিখে ফেলছো? সুন্দর মতো তুলে ফেলো। আমি এক পাশ থেকে মুছতে থাকি।
ঠিক আছে, ওই যে এখানে কন্টিনিউ করতে বলছিলাম আর কি, উপরে ইয়ে দেওয়া আছে, সমস্যা নেই। পরের পৃষ্ঠে ওটা তুলছো কি তুমি? ওই যে উপরে এগুলো তুলে ফেলছো। ওইটা যে এখানে যে সমীকরণটা আসছে না, এই দেখো এখানে যে সমীকরণটা আসছে না, এটার জন্যই করছে আর কি, এই যে এই সমীকরণটার জন্য। ঠিক আছে, তো তোমরা তুলতে জানো না, একটা একটা অংশ করে তুলতে হবে। আচ্ছা এবার একটু দেখো, আমাদের কাছে এবার একটা বক্ররেখা আছে। এখন কি করছে জানো, এই বক্ররেখার একটা বিন্দু বলে দিবে আমাদেরকে। ধরো এই বিন্দুটাকে আমরা বলতেছি x1 y1, সূত্রের খাতিরে বলতেছি আর কি, কেমন? x1 y1 একটা বিন্দু বলে দিছে। এবার বলে কি জানো, যে এই বিন্দুতে যে স্পর্শকটা আছে না, সেই স্পর্শকের সমীকরণ বের করো। তো উপরে হেডিং দিব আমরা বক্ররেখার স্পর্শকের সমীকরণ। বক্ররেখার x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। ক্লিয়ার? তো এখানে কি করছে দেখো, এই যে আমাদের বক্ররেখাটা আছে, এটার x1 y1 পয়েন্টে যে স্পর্শক আছে এইটার সমীকরণ বলতেছে। এটার সমীকরণ বলতেছে। ক্লিয়ার? এখন দেখো স্যার, আমার এক্স ওয়াই অ্যাক্সিস আছে, সব কিছু আছে, স্পর্শকটাকে ঢাল বের করতে পারবো আমরা বাচ্চারা? স্পর্শকটাকে ঢাল বের করতে পারবো যদি আমাকে সমীকরণ দেওয়া থাকে। আমাকে এখানে বলছে এটা হচ্ছে তোমার y ইকুয়াল টু সামথিং কিছু একটা ফাংশন দেওয়া আছে আর কি, হ্যাঁ। তো আমরা তো স্পর্শকের সমীকরণ বের করতে পারি। স্পর্শকের ঢালের সমীকরণ কি হবে? dy বাই dx ইকুয়াল টু স্পর্শকের ঢাল না? ঠিক কি না? আচ্ছা, এটা যদি আমরা x1 y1 বিন্দুতে বের করতে চাই, একটু এদিকে তাকাও, তাহলে x1 y1 বিন্দুতে যদি বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? জাস্ট x1 y1 বসাই দিতে হবে। শিখছি না আমরা কিভাবে বসাতে হয় এটা? তাহলে এখানে কি লিখবো? এটা লিখবো স্পর্শকের ঢালের সমীকরণ, আর এখান থেকে স্পর্শকের ঢাল বের করব। x1 y1 বিন্দুতে স্পর্শকের ঢাল। এবার আমাকে সরলরেখার একটা কনসেপ্ট বলো। কোনো একটা সরলরেখার যদি একটা বিন্দু জানা থাকে, উপরস্থ একটা বিন্দু জানা থাকে আর ঢাল জানা থাকে, সমীকরণ কেমনে বের করতাম? ভেরি গুড, y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এটা করছি না স্যার? তাহলে স্পর্শকের ঢাল কি হবে? আমরা এখানে m ইকুয়াল লিখে দিব, এটা স্পর্শকের সমীকরণ। দেখো তো স্যার, এই স্পর্শকটার উপরে একটা বিন্দু কি x1 y1, সবাই একটু দেখো স্যার, এই স্পর্শকটার উপরে একটা বিন্দু আমার x1 y1। আচ্ছা, তাহলে স্পর্শকটার উপরে একটা বিন্দু আমরা জানি y মাইনাস y1, সেটা জানা থাকলে এবং ঢাল জানা থাকলে m ইন্টু x মাইনাস x1 লিখতে পারি। আচ্ছা, এখানে কষ্ট করে আমরা যদি ঢালের জায়গায় ওই যে ডিফারেন্সিয়েট ভ্যালুটা বসাই দিই, x1 y1 বসাই দিই, তাহলে x মাইনাস x1 এটা পেয়ে যাব। ঠিক আছে স্যার? দিস ইজ দি ইকুয়েশন অফ টেনজেন্ট বা
এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ নির্ণয়ের সূত্র। কষ্ট করে তাহলে আমার ডিফারেন্সিয়েশন করে এটা বের করতে হবে, তারপর করে ফেললে হয়ে যাবে। একটু স্টপ দিয়ে আরেকটা জিনিস দেখো স্যার, আমি এই বিন্দুটাকে বলতেছি হচ্ছে x1 y1 বিন্দু, হ্যাঁ। আচ্ছা, এখানে যদি স্পর্শকের উপরে লম্ব আঁকি আমরা স্যার এই বিন্দুতে, এটাকে কি যেন বলে স্যার, কি বলে? স্পর্শকের উপর যদি আঁকে এটাকে বলে অভিলম্ব। কি বলে? কোন একটা বিন্দুতে কোন একটা বক্ররেখার, সেটা বৃত্ত হতে পারে, পরাবৃত্ত, উপবৃত্ত, অপবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, অথবা যে কোনো ধরনের বক্ররেখার স্পর্শকের উপরে যদি আমরা লম্ব আঁকি, এই যে দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে স্পর্শকের উপরে লম্ব আঁকলে এটার নাম হচ্ছে অভিলম্ব। এটার নাম কি? অভিলম্ব। এখন অভিলম্বের সমীকরণ এবার আমরা একই সাথে উপরের হেডিংটাকে একটু এক্সট্রা করে এক্সটেন্ড করি। স্পর্শকের সমীকরণ, আচ্ছা সমীকরণ থাকুক, ও অভিলম্বের সমীকরণ। তাহলে অভিলম্বের সমীকরণ যদি আমরা এখানে করি, এবারে লিখব অভিলম্বের সমীকরণ। অভিলম্বের সমীকরণটা কি হবে? সেম অভিলম্ব দেখো তোমার x1 y1 বিন্দু দিয়ে যাচ্ছে, ঠিক না স্যার? অভিলম্বটাও x1 y1 বিন্দু দিয়ে যাচ্ছে, তার মানে সেম থাকবে। কিন্তু তোমাদের একটা জিনিস মনে আছে যে দুটি সরলরেখা পরস্পর লম্ব হলে, দুটি সরলরেখা পরস্পর লম্ব হলে তাহলে তাদের ঢাল দৈর্ঘ্যের গুণফল কি হয়? -1 হয় না স্যার? তাদের ঢাল দৈর্ঘ্যের গুণফল -1 হয়। তাহলে চলো দেখি স্যার, আমরা এখানে পাশে একটু দেখি। তাহলে আমাদের স্পর্শকের ঢাল ছিল m, অভিলম্বের ঢালকে যদি আমরা m প্রাইম বলি স্যার, তাহলে তাদের গুণফল কি হবে? -1 হবে না? এখান থেকে একটু সবাই দেখো, m প্রাইমের মান যদি বের করে -1/m পাই, এটার মানে হচ্ছে -1/dy/dx, এখানে x1 y1 বসিয়ে দেবো, ঠিক আছে স্যার? জাস্ট মাইনাস দিয়ে উল্টা করে বসায় দেওয়া। এখানেও তাহলে আমরা সেম কাজটা করবো, 1/dy/dx মাইনাসটা বসাইলাম, ঠিক না স্যার? সো আমরা দুটাই পেয়ে গেলাম, স্পর্শকের সমীকরণ আর একটা পেলাম কি? অভিলম্বের সমীকরণ। তো তোমাকে যদি কোনো একটা বক্ররেখার একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে বলে, তাহলে তুমি এটা বসাবা, অভিলম্বের সমীকরণ বের করতে বললে এটা বসাবা। এখানে তোমাকে জাস্ট সমীকরণ বক্ররেখার সমীকরণটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করার পরে ওই স্পেসিফিক পয়েন্টটা বসাই দিবা। বসাই দিলে তুমি স্লোপ পেয়ে যাচ্ছ, ঢাল পেয়ে যাচ্ছ। কার ঢাল পাচ্ছ? স্পর্শকের ঢাল পাচ্ছ। স্পর্শকের ঢাল হলে এই সমীকরণ দিয়ে স্পর্শকের সমীকরণ পাবা। স্পর্শকের ঢালটাকে এই সমীকরণে বসাইয়ে তুমি অভিলম্বের সমীকরণ পেয়ে যাবা। সবাই বুঝতে পারছো? খুব সিম্পল একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের কনসেপ্ট শেষ, আমরা নেক্সট দিন অঙ্ক করবো, কেমন? সো এই চ্যাপ্টারের কনসেপ্ট শেষ, আমরা নেক্সট দিন এই কনসেপ্টগুলোর আলোকে অঙ্কগুলো করব, 8-10টা অঙ্ক করব, করে নেক্সট আগামীকালকে ইনশাল্লাহ আমাদের এইচ শেষ হয়ে যাবে। এর পরের দিন পরশু আমরা এইচের পরে আইটা করব, ঠিক আছে স্যার? তাহলে স্যার আজকে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।